আপনাদের সবাইকে আমন্ত্রণ বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে। সাথে আছে আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশার। শুরুতে সংবাদ ছিল। করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গেই বাড়ছে নিয়ম ভাঙার প্রবণতা, বন্ধ হয়নি অকারণ যাতায়াত। দেশে ভোগ্যপণ্যের সংকট নেই, কৃত্রিম সংকট ও দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। করোনা আক্রান্তের বেশিরভাগই 21 থেকে 45 বছর বয়সী। সামাজিক দূরত্ব না মানাই প্রধান কারণ। আগামী 31 মে এইচএসসি পরীক্ষা শুরুর পরিকল্পনা বোর্ডের, শিগগিরই তৈরি করা হবে রুটিন। এবং করোনা মহামারী দীর্ঘায়িত হওয়ার শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, মৃত 1,84,000 ছাড়িয়েছে। সংবাদ দুপুরের প্রধান খবরগুলো জানছেন, এবারে জানাবো বিস্তারিত। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেশি রাজধানীতে। ঢাকায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন 1,470 জন, যা প্রতিদিনই বাড়ছে। তবে সংক্রমণের সংখ্যা বাড়ার সাথেই বাড়ছে সাধারণ মানুষের নিয়ম ভাঙার প্রবণতা। রাজধানীতে রাজারবাগ, মোহাম্মদপুর, লালবাগ, চকবাজার, যাত্রাবাড়ি, বংশাল এলাকায় আক্রান্তের সংখ্যা 30-এর বেশি। এসব এলাকা লকডাউন করা হলেও বেশিরভাগ বাসিন্দাই মানছেন না বিধিনিষেধ। স্বাভাবিকভাবেই বাইরে চলাচল করছেন তারা। বিভিন্ন সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল। অপ্রয়োজনে কেউ বের হলে সড়ক আইনে মামলা করছে পুলিশ। বাসায় থাকা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনীও। এদিকে সকাল থেকে রাজধানীর কাঁচা বাজারগুলোতেও রয়েছে ভিড়, ফলে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। মূলত এখানে যারা যুক্তিসঙ্গত কারণে বের হচ্ছে না, কোনো অফিস বা কোনো ইভেন যদি কেউ ব্যাংকে যায়, সেক্ষেত্রে তার ব্যাংকের চেক বই থাকবে বা বেতন সমন্বয়ের জন্য যদি গিয়ে থাকে, এই ধরনের নথিপত্র না থাকলে আমরা তাদেরকে ট্রাফিক আইন অনুসারে বিনা কারণে বের হলে ওনাদের যেই প্রচলিত আইন আছে সেই আইনে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রাফিক পুলিশকে আমাদের সাথে সমন্বয় করেছি। আসা যাওয়ার প্রবণতা আসলে অ্যাওয়ারনেসটা কিছুটা বৃদ্ধি পাচ্ছে, একেবারে না, কিন্তু মানুষের তো আসলে কাজ করতে হয়, যেতে হয়। প্রত্যেকেই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে অপ্রয়োজনে কেউ ঢাকায় আসতে না পারে বা ঢাকা থেকে বের না হয়ে যেতে পারে। ছুটিতে গ্রামে গেছিলাম, হঠাৎ করে করোনার কারণে লকডাউন হয়ে গেছিল, আসতে পারছিলাম না। একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জব করি, এখানে অনেক কাজ ছিল আর কি, এই জন্য আর কি আসা। ট্রাক সেলে পণ্য বিক্রি ঈদের পরও অব্যাহত রাখবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবি। সংস্থাটি বলছে সরবরাহ অব্যাহত রাখতে 5 মাসে প্রায় 1,400 কোটি টাকার পণ্য কেনা হয়েছে। এদিকে বিক্রয় কেন্দ্রগুলোতে দিন দিন বেড়েই চলছে ভিড়, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এর মধ্যে আবার অনেকেই অভিযোগ করছেন চাহিদা মতো পণ্য না পাওয়ার। রমজান শুরুর একেবারে আগ মুহূর্ত, পণ্য কিনতে তাই ভিড় বেড়েই চলছে টিসিবির সেল পয়েন্টগুলোতে। রাত 4টা থেকেও অনেকেই সিরিয়াল ধরে অপেক্ষায় থাকেন। তারা বলছেন বাজারে সব পণ্যের দাম বেশি হওয়ায় কষ্ট করে হলেও লাইনে দাঁড়িয়েছেন। তবে ভিড় বেশি হওয়ায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। তার মধ্যে আবার অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠছে একাধিকবার নেয়ার। ভোর 5টা বাজে সেখানে দাঁড়াচ্ছি, এর মধ্যে মনে করেন 9টা বাজে গাড়ি আসার কথা, কোনো সময় 10টা আসে, কোনো সময় 11টায় আসে, আর সবাই পায় না মাল। সবাই মাল ঠিক মতো পাইতেছে না, আর একজন 4-5 বার নিতেছে। তবে একবারের বেশি যাতে কেউ পণ্য নিতে না পারে সেজন্য অমোচনীয় কালি দিয়ে আঙ্গুলে দাগ দিচ্ছেন অনেক বিক্রেতা। আমরা পাইছি আপনার ওই ছোলা পাইছি, তেল পাইছি, চিনি পাইছি, আর ডাউল পাইছি, আর খেজুর পাইছি। আপনার মার্কার দিয়ে দেবেন, বৃদ্ধাঙ্গুলিতে একটা দিয়ে দিবেন, দাগ টেনে দিবেন, যাতে যারা 2বার নিতে আসে তাদেরকে আপনারা দেখতে করতে পারবেন। টিসিবি বলছে গত 5 মাসে প্রায় 1400 কোটি টাকার পণ্য কেনা হয়েছে, যা গত রমজানের চেয়ে 10 গুণ বেশি। বিক্রি অব্যাহত থাকবে ঈদের পর পর্যন্ত। যদি এই পরিস্থিতিটা আমরা চলমান থাকে, আমরা আশা করছি যে ঈদের পরেও হয়তো আমাদের কার্যক্রম চালাতে হতে পারে। আমরা সেরকম একটা ইন্ডিকেশন পেয়েছি সরকারের পক্ষ থেকে। আমাদের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ মাল আছে। আমরা খেজুর, ছোলা এবং অন্যান্য পণ্য তো চলবেই। খেজুর, ছোলা আমরা 15 রমজান পর্যন্ত চালানোর সক্ষমতা রাখি। এদিকে পণ্য বিক্রিত অনিয়ম তদারকিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নগর জুড়ে কাজ করছে 10টি ভ্রাম্যমাণ মনিটরিং টিম।
সারা বাংলাদেশে মনিটরিং করা হয় এবং যে যে জেলাতে অব্যবস্থাপনা পাওয়া গিয়েছে সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঢাকা শহরে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। যেসব ডিলাররা আপনার পণ্য কিনে নিজে বিক্রি করে দিচ্ছিল, হয়তো নিজের দোকান আছে, এরকম কিছু জায়গা আমরা পেয়েছি এবং সেখানে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, জরিমানা করা হয়েছে। রাজধানীতে 105টি সহ সারা দেশে বর্তমানে 450টি ট্রাকে টিসিবির পণ্য বিক্রি চলছে। শিগগিরই আরও 50টি ট্রাক বাড়াবে বলে জানিয়েছে টিসিবি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিসিবির পণ্য কিন্তু যে চাহিদা মতো পণ্য না পাওয়া, সামাজিক দূরত্ব না মেনে পণ্য নেওয়া, নানা ধরনের অনিয়ম আর ব্যবস্থাপনা নিয়ে এই মুহূর্তে আমরা কথা বলবো। আমাদের সহকর্মী আলামিন হোসেন বনশ্রী থেকে যুক্ত হয়েছেন। আলামিন, গতকাল বা তার আগের দিন বলা হয়েছিল পণ্য চাহিদা মতো যাতে পায় সেজন্য প্রত্যেকটা ট্রাকে 50 কেজি বাড়তি ডাল এবং 500 লিটার বাড়তি তেল দেওয়া হবে। সেই অবস্থার কি কোনো পরিবর্তন হয়েছে কিনা জানাবেন। আরেকটি বিষয়, কালই কি সব ট্রাকগুলোতে দেওয়া হচ্ছে? বাশার, আপনি প্রথমেই যে প্রশ্নটি জানতে চাইছেন সেটা আজকে যারা মূলত পণ্য কিনছে তারা গতকালকে ব্যাংক ড্রাফটটা করেছেন, টাকা পে অর্ডার দিয়েছেন। সেই ক্ষেত্রে আজকে যে 1,500 লিটার সয়াবিন তেল দেওয়ার কথা সেটা আসলে 1000 লিটার দেওয়া হচ্ছে। হয়তো শনিবার পর থেকে সেটি 1500 লিটার দেওয়া হবে। আর মসুরির ডাল আগে থেকেই 200 কেজি যেটা সেটি দেওয়া হয়েছে, তবে পেঁয়াজটা দেওয়ার কথা ছিল, আজকে সেটি দেওয়া হচ্ছে না। আরেকটি বিষয় আপনি আবার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমরা বনশ্রীর যে মূল সড়ক রয়েছে সেই সড়কে দাঁড়িয়ে এখানে যারা কেনাকাটা করছেন, তবে এখানে সামাজিক দূরত্ব মানতে পুলিশের পক্ষ থেকেও কাজ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যের পক্ষ থেকে কাজ করা হচ্ছে, যদিও বেশ কিছু অনিয়মের অভিযোগ ক্রেতারা করছেন। তারা একটি কথা বারবারই বলার চেষ্টা করেছেন যে লাইন ভেঙে, নিয়ম না মেনে একাধিকবার পণ্য কিনেছেন। আরেকটি বিষয় যে খেজুরের যে বিষয়টি থাকে, 1 কেজি খেজুর দেওয়া হচ্ছে। রমজান যেহেতু সমাগত, সেই ক্ষেত্রে সেই খেজুরের পরিমাণটা বাড়ানোর দাবি জানিয়েছেন। কারণ হচ্ছে যে অনেকেই খেজুরটা পাচ্ছেন না। আর বাকি যে বিষয়গুলো, চিনিও পর্যাপ্ত পরিমাণ থাকে। সয়াবিন তৈল যদি 1,500 লিটার দেওয়া হয় তাহলে সেটাও হয়তো পর্যাপ্ত পাবে। তবে নির্ধারিত সময়ের যে বিষয়টি থাকে, যে নির্ধারিত সময়ে যাতে ট্রাকগুলো আসতে পারে সেরকম একটি দাবি জানিয়েছেন। কেন নির্ধারিত সময়ে আসতে পারছে না এই প্রশ্নটি আসলে আমরা করেছিলাম টিসিবির দায়িত্বশীলদের কাছে। তারা যেমনটা বলছে, প্রত্যেক দিন 750 টন পণ্য লোড এবং আনলোড করতে হয়, যার কারণে ট্রাকগুলোকে নানান জায়গা থেকে পণ্য তুলতে হয়। সেই কারণেই আসলে নির্ধারিত যে সেল পয়েন্টগুলো আছে সেই সেল পয়েন্টগুলোতে আসতে তাদের কিছুটা দেরি হয়। তবে পণ্য বাড়ানোর যে বিষয়টি, তারা যে বিষয়টি বলছেন যে যেহেতু এই পরিস্থিতি যদি চলতে থাকে, টিসিবির চেয়ারম্যান যেমনটা বলছিলেন, সেক্ষেত্রে হয়তো তারা রমজানের ঈদের পরেও এই কার্যক্রম অব্যাহত রাখবেন। তবে সেক্ষেত্রে আর অন্যান্য আনুষঙ্গিক আরও বেশ কিছু পণ্য হয়তো তারা যোগ করবেন। যেমন আগামীকালকে থেকে হয়তো পেঁয়াজ কেনার কথা। পেঁয়াজটা ট্রাকের ডিলারদেরকে তারা এমন একটি নির্দেশনা দিয়েছেন যেখানে যে চাইলে যে কেউ যে কত পরিমাণ, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন। সেক্ষেত্রে ধরা বাঁধা আসলে কোনো নিয়ম নেই। আমি আরেকটা বিষয় একটু জানতে চাইবো, সেটি হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাহাঙ্গীর, টিসিবির চেয়ারম্যান, আপনি তার ব্রিফিংয়ে কিছুক্ষণ আগে ছিলেন। যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বলেছেন, বেশ কিছু কথা বলেছেন। তো যাদের খাটের তলে তেল পাওয়া গেছে, টিসিবির বস্তা বাইরে পাওয়া গেছে, কি ব্যবস্থা নিয়েছেন এখন পর্যন্ত? বাশার, আমরা এই প্রশ্নটি আসলে গতকালকেই যিনি টিসিবির চেয়ারম্যান দায়িত্বরত তার কাছে জানতে চেয়েছিলেন এবং তিনি বলেছেন রংপুরের এই ঘটনাকে তার আমলিনে সেখানে মামলা হয়েছে। যেই ডিলার আসলে এরকম কালোবাজারিতে কিংবা টিসিবির পণ্য যেগুলো সাধারণ মানুষের কাছে বিক্রি করার কথা, তিনি খাটের তলে তেলের খনি বানিয়েছেন, তাদের লাইসেন্স তিনি বাতিল করেছেন। এবং আরেকটি বিষয়ে যে জামানতটা থাকে, আপনি জানেন যে ডিলারশিপ নিতে হলে কিছু টাকা জামানত থাকে, সেই জামানতের ব্যবস্থা বাতিল করা হয়েছে এবং টিসিবির পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন মামলা করা হয়েছে এবং পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেবে। শুধু তাই নয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে 10টি মনিটরিং টিম টোটাল বিষয়টি মনিটরিং করছে যাতে পরিমাণে কম দিতে না হয়। বাশার, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওজন স্কেলটি সামনে রাখা হয়েছে, যে আপনি কি পরিমাণ পণ্য নিচ্ছেন, কতটুকু পণ্য দেওয়া হচ্ছে সেটাও যাতে ভোক্তারা দেখতে পারে, এরকম এখানকার ডিলারদের পক্ষ থেকে কিন্তু এই ব্যবস্থাও করা হয়েছে। আরেকটি বিষয় ক্রেতারা দাবি জানিয়েছেন বারংবারই, যে অমোচনীয় কালি আমরা দেখেছি বেশ কয়েক জায়গায় তারা শুরু করেছেন। এক প্রতিবেদন অনুযায়ী চাহিদার বিপরীতে বরং বেশি আছে এসব পণ্যের মজুত। বছরের ছোলার চাহিদা 1 লাখ থেকে 1.25 লাখ টন, এর মধ্যে কেবল রমজানের চাহিদাই 80,000 টন। ছোলা মজুত আছে প্রায় 2 লাখ টন। খেজুরের চাহিদা 20,000 টন, মজুত আছে 24,000 টন। এছাড়া 14 থেকে 16 লাখ টন চাহিদার বিপরীতে চিনির মজুত
বছরে 18 লাখ টন। ভোজ্য তেলের চাহিদা 18 লাখ টন, বছরে মজুদ 20 লাখ টন। বার্ষিক মজুদের এই হিসাব অনুযায়ী রমজানে কোনো পণ্যের ঘাটতি থাকার কথা নয়। এরই মধ্যে পর্যাপ্ত পণ্যের মজুদ নিশ্চিত করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। অন্যান্য বছরের তুলনায় এমনিতেই রমজানে যেটা হয় যে আপনার ডিমান্ডটা একটু বেশি আসে, সবারই একটা প্রবণতা থাকে পুরা রমজানের প্রোডাক্ট ক্রয় করার। সেই সাথে আবার এবার কোভিড যুগ হয়েছে, সেই ক্ষেত্রে আমার মানে সাপ্লাই সাইডে একটা প্রবলেম আছে, যে আমি যেটা বলবো যে আপনার মানে এক্সট্রা প্রেসার তো আছেই। তো তারপরে মানে এসেনশিয়াল কমোডিটি ট্রান্সপোর্টেশনে কোনো প্রবলেম নাই। এসব পণ্য চট্টগ্রামের খাতুনগঞ্জ ও মৌলভীবাজার থেকে সরবরাহ হয় সারা দেশে, কিন্তু করোনার কারণে পণ্যবাহী যান চলাচল সীমিত হয়ে পড়ায় প্রভাব পড়তে পারে পণ্য সরবরাহে। একথা জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, যান সংকটে বেড়েছে পরিবহন খরচ, এর প্রভাবে বাড়তে পারে পণ্যের দাম। লকডাউন থাকা অবস্থায় অনেক ড্রাইভার শ্রমিক তারা তাদের গ্রামের বাড়িতে চলে গেছে। পরিবহনের একটা বিরাট সংকট দেখা দিচ্ছে এবং পরিবহন ভাড়া কোনো ক্ষেত্রে দ্বিগুণ হয়ে গেছে। যদি এই পণ্য পরিবহনের ব্যবস্থাটা ভালোভাবে আপনার সচল না করা হয়, তাহলে আমাদের এই মজুদ মাল থাকা অবস্থায় আপনার বিভিন্ন জায়গায় সংকট দেখা দিতে পারে। খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করতে টিসিবিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। রমজানে কোনো পণ্য ঘাটতি থাকবে না জানিয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে, বাজারে থাকবে নিয়মিত নজরদারি। জেলা থেকে যাতে আনার ব্যবস্থা করা হয়, সেভাবে এনে পাইকারি বাজারটা যেন খোলা রেখে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রেখে সেই চেষ্টা আমরা করছি। পাশাপাশি শুধুমাত্র পণ্য পরিবহনের মূল্য বৃদ্ধি, এটি একটা মানে মূল্য বৃদ্ধির কারণে এটা একটা অজুহাত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার থেকে শুরু হতে পারে সিয়াম সাধনার মাস রমজান। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ও পণ্যের দাম স্বাভাবিক রাখতে সরকার সতর্ক বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। এছাড়াও অসৎ ব্যবসা করে ফায়দা লোটার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নে অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেন মন্ত্রী। আসন্ন রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও কৃষকদের সার কীটনাশক সরবরাহ অব্যাহত রাখার বিষয়ে সতর্ক সরকার। প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়। এতে রমজানের পাশাপাশি করোনা মোকাবেলায় শিল্প মন্ত্রণালয়ের চিত্র তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, দেশে বর্তমানে ৬৫,০০০ টন চিনি মজুদ রয়েছে, লবণ মজুদ আছে প্রায় ১২ লাখ টন। তাই আগামীতে ঘাটতির শঙ্কা নেই বলেও জানান তিনি। আগে যে উৎপাদন ছিল তার চেয়ে কিন্তু আমাদের উৎপাদন বেড়েছে। আগে ৫০,০০০ টন ছিল, এবার কিন্তু আরো ১৫,০০০ টন আমরা এই অবস্থাতে পুরনো মেশিনে আমরা করছি। সেখানে আমাদের সক্ষমতা বাড়ছে এবং আমরা যে পদক্ষেপগুলি নিয়েছি, আশা করি আমাদের আগামী ২ বছরে আমাদের যে ডাইভার্সিফিকেশনে যাবো আমরা সুগার মিলগুলিতে, সেখানে এটা লুজিং কনসেপ্ট থাকবে না। প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, রমজানে বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিবাজ এরা আজকে কিভাবে মানুষের দিকে যেখানে জীবন বাঁচার সংগ্রাম করছে, সেখানে এরা কিভাবে অর্থ কামানো যায় সেটাই করছে। কাজে এদেরকে আমাদের প্রতিহত করতে হবে। পরে শিল্পমন্ত্রী জানান, তালিকার কাজ শেষ হলেই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের কাজ শুরু হবে। খাদ্য নিয়ে বেশি আমরা আজকে ব্যস্ত আছি এবং প্রতিটি গ্রামে ৫০ লাখ লোকের কিন্তু আমাদের অলরেডি আমাদের কার্ড কাভার, আরো ৫০ লক্ষ লোকের কিন্তু আমরা ব্যবস্থা করছি খাদ্যের জন্য। মাননীয় প্রতিমন্ত্রী সহ আমরা যারা আছি জনপ্রতিনিধি, আমরা কিন্তু এলাকাতে সার্বক্ষণিকভাবে দান করে যাচ্ছি, খাদ্যের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। এছাড়াও করোনার সময়ে মানুষের সহায়তায় কাজ করতে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে করোনা আক্রান্তদের অধিকাংশই তরুণ, যাদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। সামাজিক দূরত্ব না মানা ও তারুণ্যের খামখেয়ালিপনা এর কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাঁচতে হলে সচেতন হওয়ার বিকল্প নেই বলছেন তারা। দেশে করোনায় মারা যাওয়াদের প্রায় অর্ধেকের বয়স ৬০ বছরের কম।
করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব এবং ঘরে থাকার নির্দেশ মানছেন না অনেকেই। ঘরে থাকার নির্দেশ না মেনে বাইরে আসা মানুষের অধিকাংশ তরুণ। দেশে করোনা সংক্রমণ শুরুর দিকে তরুণদের আক্রান্ত হওয়ার হার কম ছিল, তবে ধীরে ধীরে বাড়ছে তরুণদের আক্রান্তের সংখ্যা। পরিসংখ্যান বলছে বাংলাদেশে করোনা আক্রান্তের ৭২ ভাগই তরুণ। তাদের বয়স ২১ থেকে ৫০ বছরের মধ্যে। শুধু আক্রান্তই নয়, তরুণদের মধ্যে মৃত্যুর হারও বাড়ছে। এ পর্যন্ত মারা যাওয়া শতাধিক মানুষের মধ্যে ১১% বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, আর ৪১ থেকে ৫০ বছর বয়সী ১০ ভাগ। যে সতর্কতা অবলম্বন করা উচিত সেই সতর্কতা অবলম্বন না করে ঘোরাঘুরির ফলে অপেক্ষাকৃত তরুণরা আক্রান্ত হচ্ছেন বেশি। আর খুব স্বাভাবিকভাবে এটা বলে দেয়া যায় যে যেই বয়স সীমার লোকজন বেশি আক্রান্ত হবেন তাদের মধ্যেই আসলে মৃত্যু হারটাও বেশি হবে। এই সূত্রে আমি তরুণদের একটি মেসেজ দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে যদি বাঁচতে চান তাহলে ঘরে থাকুন। করোনা মোকাবিলায় তরুণদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অনেকেরই কিন্তু ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, অ্যাজমা, ওবেসিটি, এই চারটা কিন্তু খুবই প্রবণতা দেখা দিচ্ছে। ডায়াবেটিস কন্ট্রোল করে না ঠিক মতো, তারা অ্যাজমার ওষুধ করে না। এইগুলাতে কোভিডে আক্রান্ত হলে তারা যদি এই কোমরবিডিটি থাকে, যদিও বয়স কম, তাদের কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু খারাপ হয়ে যাবে। করোনা কোনো বয়স বিবেচনা করে না এবং আমাদের দেশে ইয়ং গ্রুপের মৃত্যু হার অনেক বেশি। বিবেচনা আপনার, ধূমপান পরিহার করুন, সুষম খাদ্য গ্রহণ করুন, নিয়মিত ব্যায়াম করুন, ফুসফুসের ব্যায়াম করুন। আশা করি আমরা সবাই মিলে এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব। করোনা সংক্রমণের সবচেয়ে বিপজ্জনক চতুর্থ ধাপে রয়েছে বাংলাদেশ। তাই ঘরে থাকা ও সামাজিক দূরত্ব মেনে চলার বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিভাগে হওয়ায় টাঙ্গাইলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। এমন অবস্থায় দ্রুত রোগী শনাক্তে জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা করার দাবি তাদের। আর পিসিআর ল্যাব চালুতে প্রস্তাব করা হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম। টাঙ্গাইল জেলার বাসিন্দা প্রায় ৪২ লাখ। জেলা থেকে করোনার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ঢাকায়। এতে প্রকৃত রোগী শনাক্তে সময় লাগছে বেশি। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে টাঙ্গাইলে করোনা পরীক্ষার ল্যাব চালুর দাবি জানানো হয়। সেজন্য প্রস্তাব করা হয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম। টাঙ্গাইল থেকে পাঠালে ঢাকা ময়মনসিংহে 2 থেকে 3 দিন সময় লাগে। এই জন্য টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে যদি এই করোনা ভাইরাসের টেস্টটা করা হয় তাহলে টাঙ্গাইলের বাসী অনেক উপকৃত হবে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবে পিসিআর সহ অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হলে আগামী মাসেই শুরু করা যাবে করোনা পরীক্ষা। এক্সপার্ট এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরেই অভ্যন্তরেই রয়েছে। ইতিমধ্যেই আরটিপিসিআর মেশিনের ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছেন। তো আমরা আশা করতেছি সেই আরটিপিসিআর নেক্সট উইকের শেষের দিকে আমরা পেয়ে যাব। জেলা প্রশাসক জানান, সরকারি অনুমোদন পেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেয়া হবে সব ধরনের সহযোগিতা। গভর্নমেন্ট থেকে যে সাপোর্টগুলির কথা আপনি বলেছেন, এই সাপোর্ট আমরা অবশ্যই দিতে পারবো। তারা মেশিন স্থাপন করলে প্রয়োজনীয় সাপোর্ট আমরা চিঠি লিখে মন্ত্রণালয় থেকে এনে দিব এবং তখন আমরা এখানে টেস্ট করতে পারবো। সেক্ষেত্রে টাঙ্গাইলের প্রচুর লোক একদিনে আমরা টেস্ট করতে পারবো, আশেপাশের লোকদেরও ব্যাপক পরিবেশে টেস্ট করতে পারবে এবং এটা এই করোনার প্রতিকার এবং করোনার চিকিৎসার ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। টাঙ্গাইলে বুধবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 13 জনের, মারা গেছেন 1 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর উত্তরায় একটি গোডাউনে নিম্নমানের সার্জিক্যাল মাস্ক ও করোনা পরীক্ষার কিটের সন্ধান পেয়েছে র্যাব। বেলা 11:30 থেকে সেখানে অভিযান চলছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চলে যাচ্ছি সহকর্মী খালেদ রায়হানের কাছে, তিনি আছেন সেইখানে। খালেদ, এর কিছুদিন আগেই আপনি সেই অভিযানেও ছিলেন। র্যাবের একটি অভিযান পরিচালনা করা হয়েছিল, সেখান থেকে নিম্নমানের মাস্ক এবং কিট উদ্ধার করা হয়েছিল এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছিল এবং তারা বলেছিলেন যে চায়না থেকে এসেছে সেসব কিট। কিন্তু আজ যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো আসলে এখানে কোথা থেকে আসলো এবং কিভাবে র্যাব এগুলো সন্ধান পেলেন?
দেখুন আজকের যেখানে অভিযান পরিচালিত হচ্ছে এগুলোও কিন্তু চায়না থেকে এসছে। গত পরশুদিন যে অভিযানটি পরিচালিত হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে করোনা টেস্টের যে কিট সেগুলো পাওয়া গেল। এখানেও এমন একটি তথ্য ছিল, কিন্তু এখনো পর্যন্ত করোনা টেস্টের যে কিট সেটি পাওয়া যায়নি। এখানে বিপুল পরিমাণের সার্জিক্যাল যে মাস্কগুলো রয়েছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কয়েক ধরনের KN95 মাস্ক রয়েছে। আপনি শুধু দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বেশ কয়েকটি ধরনের রয়েছে, কিন্তু যতটুকু আসলে জানা যায় যে এই KN95 মাস্কগুলো সাধারণত আমেরিকা থেকে এগুলো আমদানি করা হয়ে থাকে, কিন্তু এগুলো আসলে নিম্নমানের মাস্ক যেগুলি আমদানি করা হয়েছে চায়না থেকে। এবং এই যে ওয়্যার হাউসটির মালিক বা গোডাউনটির মালিক তিনি কিন্তু এই মাস্কগুলো যে অনুমোদন তিনি আমদানি করেছেন সেই কাগজপত্র দেখাতে পারলেও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছ থেকে যে অনুমোদন সেটি কিন্তু তিনি আসলে দেখাতে পারেননি। এবং এই বিষয়ে কিন্তু র্যাবের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং র্যাবের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এখনো তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যেই রাখছে এবং বিষয়টি নিয়ে তারা কিন্তু আসলে আলোচনা করছেন। এবং গত পরশুদিন আমরা ঠিক যেমনটি দেখতে পেয়েছিলাম, ঠিক এমন একটি তথ্যের ভিত্তিতে কিন্তু তারা আসলে এখানে এসে। আমি একটু বিস্তারিত যদি একটু জানতে চাই, আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনি এখান থেকে এখন পর্যন্ত কি পেয়েছেন এবং তারা কি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পেরেছেন কিনা? দুঃখজনক হলো সত্য, সেটা হচ্ছে এখন পর্যন্ত তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তো আসলে এটা কোনো মাস্কই N95 না, যদিও N95 বলে আসলে বাজারে বিক্রি করা হচ্ছে, লোকজন ক্রয় করছেন এটা। তো এটা আসলে এক ধরনের প্রতারণা করা হচ্ছে। তো যারা N95 মাস্ক আনবেন তারা যেন N95 যে বৈশিষ্ট্য কোয়ালিটি সেটা মেনটেন করে যেন আনেন। এখানে আসলে চায়না থেকে যে N95 যে ক্লোন সেটগুলি সেগুলো নিয়ে আসা হয়েছে, এটা আমরা এখন এক্সামিনেশন করছি। এখন পর্যন্ত আপনারা তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা আসলে নেবেন? ওনার বক্তব্য শুনছি, ডকুমেন্টসগুলো দেখছি, আরো দেখার পর আপনারা জানাতে পারবো। ধন্যবাদ। ঠিক যেমনটি শুনছিলেন যে এই যে নকল এবং নিম্নমানের যে মাস্ক, আসলে এখন সারা দেশেই কিন্তু এই মাস্কের একটি বিপুল পরিমাণ চাহিদা রয়েছে। সেই চাহিদাটিকে কাজে লাগিয়েই কিন্তু তারা এই ধরনের মাস্ক বা এই ধরনের নকল যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা আসলে আনছেন। গত পরশুদিনের অভিযানে আমরা দেখেছি প্রায় 2টি জায়গা থেকে 1200টি মাস্ক তারা বা 1200টি যে করোনা টেস্টের কিট সেগুলো কিন্তু তারা পেয়েছিলেন 2টি জায়গা থেকে। তারপরে 5 জনকে আটকও করা হয়েছে। এই যে ওয়্যার হাউসটি আছে এখান থেকেও কিন্তু 3 থেকে 4 জনকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যে মাস্কগুলো রয়েছে সেগুলো নিম্নমানের মাস্ক হওয়াতে সেগুলো কিন্তু যেই কারণে মানুষ দাম দিয়ে কিনবেন সেটি কিন্তু আসলে কাজ করবে না। আরেকটি বিষয় হচ্ছে আমরা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি যে এখনো ওই গোডাউনের যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং র্যাবের অভিযানও চলমান রয়েছে। তারপরও আপনি কি জানতে পেরেছেন কিনা যে এখান থেকে এই নিম্নমানের মাস্ক আসলে এর আগে কোথাও কোনো হাসপাতাল বা ক্লিনিকে বা অন্য কোথাও পাঠানো হয়েছে কিনা, এ বিষয়ে কি কোনো তথ্য জানতে পেরেছেন? দেখুন এখানে কিন্তু বিভিন্ন মেয়াদের তারা যে কাগজপত্রগুলো দেখিয়েছে, বিভিন্ন মেয়াদের কাগজপত্র তারা দেখাতে পেরেছে। যে এখানে কিন্তু দেখা গেছে 1-1.5 মাস আগের অনেক কাগজপত্র রয়েছে এবং 3-4 দিন 1 সপ্তাহ আগেরও বেশ কাগজপত্র রয়েছে। তো যেই কাগজপত্রগুলো আগেকার সেগুলো নিশ্চয়ই তারা তাহলে এখান থেকে বিভিন্ন জায়গায় হয়তো তারা পাঠিয়েছে। যদি এই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তারা কিছু বলতে পারেনি, কিন্তু ধারণা যেটি করা হচ্ছে যে এই মাস্কগুলো ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন জায়গায় নিম্নমানের এই সকল যে ফার্মাসিউটিক্যাল যে পণ্যগুলো আছে, বিশেষ করে এই সার্জিক্যাল মাস্ক N95 মাস্ক যেগুলো আমরা জানি আমাদের বাজারে 800, 1000, 1200 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে এবং অধিকাংশ কিন্তু আসলে এগুলো নিম্নমানের হওয়ায় সেগুলো কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমেও দেখেছি যে নিম্নমানের বিভিন্ন রকমের মাস্ক পাওয়া যাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে তথ্যের ভিত্তিতে এখানে আসলে র্যাব অভিযান পরিচালনা করছে সেটি হচ্ছে যে এই করোনা টেস্টিং কিট যেটি গত পরশুদিন আমরা পেয়েছি 1200টি কিট পাওয়া গিয়েছিল, তারপর থেকে কিন্তু র্যাবের যে ভ্রাম্যমাণ আদালত বা আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা কিন্তু তৎপর হয়েছেন যে এই মাস্কগুলো আসলে কোথা থেকে আসছে। তারই ধারাবাহিকতায় কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে আরেকটি গোডাউনে কিন্তু আমরা গিয়েছিলাম, সেখানে আমরা বিপুল পরিমাণে এই ধরনের মাস্ক আমরা দেখতে পেয়েছি। আপনার একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ধরনের মাস্ক কিন্তু দামে অতিরিক্ত দামে তারা বিক্রি করছেন বলে আমরা র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। যেই দামটি দিয়ে তারা কিনছেন, একটি অরিজিনাল মাস্কের দাম যদি 1200 টাকা হয়, এই নকল মাস্কটিকে তারা অরিজিনাল বলেই বিক্রি করছেন এবং একই দাম নিচ্ছেন। একই সাথে কিন্তু তারা কয়েকটি অপরাধের সাথে যুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তাদেরকে আসলে শাস্তি দেওয়া হবে বলেই র্যাবের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে। এবং তারা কিন্তু এই উত্তরাতে আরও কয়েকটি এমন গোডাউনের সন্ধান পেয়েছেন এবং তারা বলছেন এই গোডাউনের সন্ধানগুলো যে তারা পেয়েছেন সেখানেও তারা অভিযান পরিচালনা করবেন, সেইটির জন্য তারা হয়তো আরও কিছু একটা সময় নিচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে
টেস্টিং কিট সেটিও কিন্তু আসলে চায়না থেকে আমদানি করা হচ্ছে। আপনি যেমনটি প্রথমেই জানতে চেয়েছিলেন যে এগুলো কোত্থেকে আমদানি করা হয়েছে, আপনি যেমনটি প্রথমেই বলছিলাম যে আমেরিকা থেকেই কিন্তু শুধুমাত্র KN95 গুলো আসলে আমদানি করা হয়, কিন্তু চায়না থেকে নিম্নমানের এই সকল প্রোডাক্ট আপনি জানেন যে চায়না থেকে। খালেদ, আমি এই বিষয়টি আরেকবার আপনার কাছে জানতে চাইবো যে এই কিট এবং মাস্ক আনার ক্ষেত্রে যে অনুমোদন লাগে সেটি তো নিশ্চয়ই সরকারি অনুমোদন লাগে, তো এখানে যারা আনছেন তারা আসলে কোন পথে এগুলো নিয়ে আসছেন? নিশ্চয়ই তারা অনুমতি নিয়ে আনেননি, যদিও এই বিষয়টি এখনো তদন্তাধীন আছে যেহেতু র্যাবের অভিযান চলমান, তারপরেও আপনি কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? না দেখুন, এখানে বিষয়টি হচ্ছে তারা যে বিষয়টি আনছে এখানে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে এই ধরনের সার্জিক্যাল আইটেম বা ফার্মাসিউটিক্যাল আইটেম যখন আপনি বিদেশ থেকে আনবেন, প্রথম কথা হচ্ছে যে কিট কিন্তু সরকার ছাড়া কেউ এই দেশে আমদানি করতে পারবে না। আমি যদি শুধু মাস্কের কথা বলি, সেই মাস্কের বিষয়টি কিন্তু সরকার ছাড়াও আনতে পারবেন, তবে সেই ক্ষেত্রে মানটিকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু তারা যেটি করছেন, তারা মান নিয়ন্ত্রণটিকে না রেখে তারা নিজ উদ্যোগে, আমরা জানি আমরা বিদেশ থেকে যে কোনো কিছু চাইলে আমার যদি ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্স থাকে সেটিতে আমি কিন্তু আমদানি করতে পারবো। তারা সে আমদানি দিয়ে ট্যাক্স দিয়ে কিন্তু তারা এটি এনেছেন, কিন্তু এটি মান সম্পর্কে যে সনদ সেটি কিন্তু আপনাকে নিতে হবে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে, সেটি কিন্তু তারা নিতে পারেন এবং তেমন কোনো কাগজপত্র এখনো তারা দেখাতে পারেন। আমরা জানি যে বিভিন্ন সময় আপনি জানেন যে এই করোনা সংক্রমণের কারণে কিন্তু বিমানবন্দরের অধিকাংশ দেশ থেকেই কিন্তু বিমান ওঠানামা বন্ধ রয়েছে, কিন্তু কার্গো বিমান কিন্তু এখনো চলছে। যেহেতু কার্গো বিমান এখনো চলছে এবং এই ধরনের যে কোনো পণ্য বাংলাদেশে এখনো আমদানি করার সুযোগ আছে এবং এটি যেহেতু চাহিদা আছে, তো তারা কিন্তু চাইলে আমদানি করতে পারবে যে কোনো পণ্যই, সেটি তারা ট্যাক্স দিয়েছে এবং সেই ট্যাক্সের কাগজ তারা দেখিয়েছে। কিন্তু আমি যেটি বারবার বলছি যে এটি মান নিয়ন্ত্রক থাকতে হবে। এই মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের যে সরকারি যে ঔষধ প্রশাসন অধিদপ্তর রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু কোনো সার্টিফিকেট তারা নেননি। তারা তাদের দায়িত্বে তারা তাদের মতো করে এই ওয়্যার হাউসে এখানে এনেছে এবং ওয়্যার হাউসে এখানে এনে তারা এগুলোকে মজুত করেছে এবং তারা বিভিন্ন জায়গায় অরিজিনাল আসল বলে কিন্তু তারা আসলে বিক্রির চেষ্টা করছিলেন। তো সেটি কিন্তু আসলে র্যাবের এই ভ্রাম্যমাণ আদালত বা র্যাবের পক্ষ থেকে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এরকম আরও কয়েকটি ভবন বা কয়েকটি গোডাউনে তারা সন্ধান পেয়েছে, সেই কারণে তারা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করবে। খালেদ, এই অভিযানের বিষয়ে আরও বিস্তারিত তথ্য নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার কাছে আরও জানতে পারবো। আপনাকে ধন্যবাদ। বলছে আগামী সপ্তাহেই তারা রুটিন তৈরির কাজ শুরু করবে। এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষার খাতা বোর্ডে আসবে আর এরপরই ফল প্রকাশ হবে। করোনা সংক্রমণ রোধে গত 18 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। একই সাথে স্থগিত রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, যা 1 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। এই পরীক্ষা কবে হবে তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী এবং অভিভাবকরা। সেই সাথে চলতি শিক্ষাবর্ষের সিলেবাস কিভাবে শেষ হবে তা নিয়েও চিন্তায় আছেন তারা। এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল, তাও তারা সে রেজাল্ট পাচ্ছে না। এইচএসসি পরীক্ষা আদৌ কবে হবে সেটা আমরা অনিশ্চিত অবস্থায় আছি। শিক্ষা বোর্ড বলছে সব প্রস্তুতি নেওয়া আছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে 31 মে থেকে পরীক্ষা শুরুর চিন্তাভাবনা চলছে। আমরা চেষ্টা করব যে 25-26 দিনের মধ্যে রিটেন পরীক্ষাটা শেষ করার জন্য এভাবে একটা রুটিন আমরা ওয়ার্কআউট করবার চেষ্টা করতেছি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে ঐচ্ছিক ছুটি কমিয়ে ফেলা হবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। কিছু ঐচ্ছিক ছুটি আছে, যেগুলি আমরা কমাই নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু যে সময়টা আমাদের চলে গেছে সেই সময়টা আমরা মোটামুটি আবার সমন্বয় করতে পারবো। ছুটির এই সময় সংসদ টিভিতে প্রচারিত ক্লাস লেকচার শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে দেখারও আহ্বান জানায় মন্ত্রণালয়। বোর্ড বলছে এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুতের কাজ 70% এরই মধ্যে শেষ হয়ে গেছে। যেদিন থেকে গণপরিবহন চলাচল শুরু হবে তার 15 দিন পরই এই ফল প্রকাশ করা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্বে বাংলাদেশের কম দামি পণ্যের চাহিদা বাড়তে পারে। তৈরি পোশাক ব্যবসায়ীরা আশা করছেন তাদেরও ক্রয়াদেশ বাড়বে। অর্থনীতি ঘুরে দাঁড়াতে এখনই স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু করার মত তাদের। করোনা ভাইরাসকে প্রায় নিয়ন্ত্রণে এনেছে চীন। ইতালি, স্পেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে কমছে সংক্রমণের হার। যদিও ভিন্ন পরিস্থিতি বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ায়। এই অঞ্চলে করোনায় সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ব্যবসায়ীরা ধারণা করছেন ইউরোপ আমেরিকায় জনজীবন স্বাভাবিক হলে বাড়বে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের চাহিদা। ঢাকা চেম্বারের মতে 2027 সালের মন্দার মতো এবারও চাহিদা থাকবে বাংলাদেশের তৈরি পোশাকের, চাহিদা থাকবে চামড়াজাত পণ্যেরও। এছাড়া ইউরোপ আমেরিকার কোম্পানিগুলোতে কর্মী ছাঁটাই হওয়ায় চাহিদা বাড়বে বহির্বিশ্বের ফ্রিল্যান্সারদের। তবে দামি পণ্যের চাহিদা দ্রুত ফিরবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। এইরকম সিচুয়েশন যেটা হয় হাই কস্ট অফ ম্যানুফ্যাকচারিং থেকে লো কস্ট অফ ম্যানুফ্যাকচারিং এ শিফট করা, তো যদি ওটা শিফট করেই থাকে তাহলে যেটা হবে যে বাংলাদেশের যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে এই বস্ত্র খাত বলেন, পোশাক খাত বলেন, লেদার গুডসে বলেন, দেয়ার মাইট বি অ্যান অপরচুনিটি। যে সকল ক্ষেত্রে আমরা বেসিক প্রোডাক্ট তৈরি করি, কম দামি প্রোডাক্ট দিই, সেগুলোর চাহিদা হয়তো দ্রুত গতিতে ফেরত যেতে পারবে, কিন্তু হাই ভ্যালু প্রোডাক্ট বা দামি প্রোডাক্ট, বিলাসী পণ্য, এমনকি আমাদের অনেক হস্তশিল্পের অনেক পণ্য রপ্তানি হয়, সেই বাজারগুলো তৈরি হতে ফিরে আসতে স্বাভাবিকই অনেক সময় লাগার কথা। তাই করোনা পরবর্তী অর্থনীতি কেমন হবে তা এখনই ভাবতে বলছেন ব্যবসায়ীরা, কারণ সঠিক সময়ে কারখানা চালু করার সিদ্ধান্ত নেওয়া না গেলে ক্রয়াদেশ চলে যাবে অন্য দেশে। পুরো ইকোনমি এখন ক্লোজ ডাউন, আমাদের এক্সপোর্ট পুরো স্থগিত হয়ে আছে। আমরা এখনই চিন্তা করে সরকার সব স্টেক হোল্ডারের সাথে কথা বলে কোন সেক্টর কখন খোলা হবে এটা এখন থেকে প্ল্যান করা উচিত। যেভাবে শ্রমিকরা বসে পোশাক কারখানায় কাজ করেন তাদের ডিস্টেন্সিং এর ব্যবস্থা করা, প্রত্যেকটা কারখানায় যাতে পুরো মাত্রায় স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকে। শ্রমিকরা কাজ করার পরে তারা যখন কলকারখানা থেকে বের হবেন, তারা যদি বাসায় যাবেন সেই জায়গায় ট্রান্সপোর্টের ব্যবস্থা করা। তবে কারখানা খোলা বা বন্ধের ওপর শ্রমিকদের বেতনের বিষয়টি যেন নির্ভর না করে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের প্রভাবে রপ্তানিতে ধস, রেমিটেন্সেও মন্দা। এতে দেশের বাজারে ডলারের সংকট দেখা দেয়। 2 সপ্তাহের ব্যবধানে 1.5 টাকা দর বেড়েছে এই বৈদেশিক মুদ্রার। তাই আমদানি মূল্য পরিশোধে এখন বাড়তি মূল্যে ডলার কিনতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে সরবরাহ ঠিক রাখতে গত 1 মাসে ব্যাংকগুলোর কাছে 20 কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। করোনার কারণে পুরো বিশ্বই এখন অচল। দেশের রফতানি আয়ের সঙ্গে কমেছে রেমিট্যান্স প্রবাহ। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে শুধুমাত্র মার্চ মাসে দেশে রফতানি আয় হয়েছে 273 কোটি ডলার, যা গত বছরের মার্চ মাসের চেয়ে 18.29% কম। আর রেমিটেন্স এসেছে 128 কোটি 68 লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 13% কম। এতে দেশের বাজারে দেখা দিয়েছে ডলার সংকট। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বর্তমানে আন্তঃব্যাংক রেটে ডলারের দাম 84 টাকা 95 পয়সা। তবে ব্যবসায়ীদের আমদানি দায় পরিশোধে ডলার কিনতে হচ্ছে 87 টাকায়। খুচরা বাজারের দর আরও বেশি, যা কয়েক সপ্তাহ আগে ছিল 85 থেকে 86 টাকা। যার ঘরে 200, 500, 1000, 2000 ডলার আছে, বিশেষ প্রয়োজন, তারাই শুধু ডলারটা বিক্রি করতেই আসেন, কিনতে কেউ এখন আসেন না। গত কয়েকদিনে যেহেতু ইউজুয়ালি বুঝছেন এক্সপোর্ট প্রসিড আসতেছে না এবং ওয়েজানার যারা আছেন ওনারও রেমিটেন্স কম পাঠাচ্ছেন, সেই জন্য ডলারের মার্কেট কিন্তু একটু ক্রাইসিস আছে। আবার একই দিকে ব্যবসায়ী ও ব্যাংকাররা বলছেন বর্তমানে রফতানি কমে গেলেও আমদানি দায় পরিশোধ করতে হচ্ছে বেশি। রমজানের কারণে ভোগ্যপণ্য আমদানিও বেড়েছে, এতে চাপ পড়েছে বৈদেশিক মুদ্রার। বাংলাদেশ ব্যাংক সাপোর্ট করে যাচ্ছে আমাদেরকে ডলার মার্কেট দিয়ে, বাট তারপরেও যেহেতু আবার দেখা যাচ্ছে যে অফশোর ব্যাংকিং ইউনিটও আমরা বেশ কিছু ডলার আগে আমরা অ্যারেঞ্জ করতে পারতাম, সেটাও একটু ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ অনেক ওভারসিজ ব্যাংকগুলো এখন বিকজ অফ স্কেয়ারসিটি, আসলে লিকুইডিটি ইস্যু কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, তারা কিন্তু প্রাইস বাড়িয়ে দিয়েছে। আজকের বাজার হচ্ছে যে ডলারের 86 টাকা 60 পয়সা চাচ্ছে, কেউ 70 পয়সা চাচ্ছে। তারপর আপনার আরো যদি এভাবে চলতে থাকলে পরে আমরা আরো যখন আমাদের সামনের পেমেন্ট গুলো, এখন এটা বেশ আমরা একটা আনসার্টিনিটির মধ্যে আছি এবং আমাদের জিনিসপত্র স্বাভাবিকভাবে তো এটা মূল্য বৃদ্ধি হবে। আমদানি কার্যক্রম অব্যাহত রাখা ও ডলারের সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকের চাহিদা অনুযায়ী ডলার বিক্রি করা হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। ডলার যখনই অ্যাবনর্মাল যদি বৃদ্ধি পায়, তখনই তারা যখন বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়, তখন বাংলাদেশ ব্যাংক তাদের সাপোর্ট করে। আমাদের তো ক্যাশ ডলার আমাদের যথেষ্ট আছে, সেই ক্ষেত্রে তাদের দেব। সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সজাগ দৃষ্টিতে আছে। দেশীয় শিল্প খাতকে লোকসানের হাত থেকে বাঁচাতে বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিভিন্ন জেলা থেকে খাগড়াছড়িতে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এক রুমে গাদাগাদি করে থাকা, বিশুদ্ধ পানি ও শৌচাগারের সংকট সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ বসবাসকারীদের, ফলে বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি। খাগড়াছড়িতে করোনা সংক্রমণ রোধে দীঘিনালা উপজেলায় উদালবাগান উচ্চ বিদ্যালয়কে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রূপান্তরিত করা হয়। বর্তমানে এখানে আছেন নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৮০ জন শ্রমিক। তবে কোয়ারেন্টিনে থাকার কোনো নিয়মই মানা হচ্ছে না এই কেন্দ্রে। সামাজিক দূরত্ব তো দূরের কথা, শারীরিক দূরত্বই মানছেন না তারা। তাদের খাবার যোগান দিচ্ছে স্থানীয় আত্মীয় স্বজনরা। কোয়ারেন্টিনে থাকা শ্রমিকদের অভিযোগ, প্রতিটি রুমে গাদাগাদি করে থাকতে হচ্ছে তাদের। সবাই মিলে ব্যবহার করছেন ২টি নলকূপ, ৮০ জন মানুষের জন্য একটি মাত্র বাথরুম, নেই সুরক্ষা উপকরণ ও বিদ্যুৎ সুবিধা। টিউবওয়েলের সমস্যা, এখানে যে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য এরকম করে ব্যবস্থা করে দিতে পারে না। দূরত্ব বজায় রাখা অবশ্যই দরকার, কিন্তু আমরা সেটা করতে পারতেছি না, দূরত্ব বজায় রেখে চলতে পারতেছি না। টয়লেটের সমস্যা আমাদের এখানে, টয়লেট স্কুলের টয়লেটগুলো এখন ব্যবহার করতে দিচ্ছে না। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সংকট কাটিয়ে উঠতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ইউনিসেফ কালকে অবশ্যই বলছিলেন চেয়ারম্যানদেরকে যে ওনারা যাতে খাদ্য সহায়তা দেয়, কিন্তু মেম্বাররা অভিযোগ করতেছে চেয়ারম্যানরা কোনো দিচ্ছে না, খাদ্য সহায়তা দিচ্ছে না। সংকট সমাধানে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সিভিল সার্জন। যে স্কুলগুলোতে তারা এখন অবস্থান করছে, আসলে এখানে বেশি সুযোগ সুবিধা বেশি নাই, অপ্রতুল সুযোগ সুবিধা। তারপর আমরা তাদের কাউন্সেলিং করছি যেন তারা দূরত্ব বজায় থাকে। কোয়ারেন্টিন ব্যবস্থাপনার প্রায় একই চিত্র জেলার অন্তত শতাধিক কেন্দ্রে। বর্তমানে এসব কেন্দ্রে রয়েছেন প্রায় ১,৮৯০ জন, এর বেশিরভাগই গার্মেন্টস শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারী আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন পরিস্থিতিতে লকডাউন প্রত্যাহার করা হলে ঝুঁকির মাত্রা আরও বাড়বে বলে সতর্ক করেছেন সংস্থাটির প্রধান। এদিকে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১,৮৪,০০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ২৬ লাখেরও বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় মারা গেছে ২,৩০০-রও বেশি। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছড়ালো ৪৭,৫০০। মাত্র ১৫ মিনিটে সম্ভব করোনা সংক্রমণ শনাক্ত, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি MITর উদ্যোক্তা প্রতিষ্ঠান E25 বায়ো। তাদের দাবি, অ্যান্টিজেন টেস্ট কিটের মাধ্যমে প্রচলিত পদ্ধতির চেয়ে কম সময়ে কোভিড-19 শনাক্ত সম্ভব। করোনা মহামারী থেকে দ্রুত রক্ষা পেতে এই কিট সহায়ক হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হচ্ছে, এর আগে ডেঙ্গু ও জিকা পরীক্ষার পদ্ধতি উদ্ভাবন করেছিলেন তারা। গত মাসে কোভিড-19 ডায়াগনস্টিক কিট উদ্ভাবনের জন্য $20 লাখ অর্থায়ন পায় E25 বায়ো। ব্রিটিশ বিজ্ঞানীদের ধারণা, গত সেপ্টেম্বর থেকে করোনার প্রাদুর্ভাব শুরু হয়ে থাকতে পারে। তারা মনে করছেন চীনের উহানও করোনার উৎপত্তিস্থল নয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এসব তথ্য দিয়েছেন। চীনের উহানের একটি সামুদ্রিক মাছের বাজার থেকে করোনার উৎপত্তি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছিল, যা ছড়িয়েছে ২০১৯ সালের ডিসেম্বরে। কিন্তু যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দাবি, করোনার বিস্তার ঘটে ১৩ সেপ্টেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে কোনো এক সময়ে। এরও উৎপত্তি চীনের উহান থেকে ৫০০ মাইল দক্ষিণে গুয়াংডং প্রদেশে। করোনা ভাইরাসের উৎপত্তি খুঁজতে গবেষণা চালান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জেনেটিসিস্ট বা প্রজনন বিজ্ঞান বিশেষজ্ঞ পিটার ফরস্টার ও তার দল। ফাইলোজেনেটিক নেটওয়ার্ক বা গাণিতিক প্রক্রিয়া ব্যবহার করে করোনার স্ট্রেন বিশ্লেষণ করেন তারা। সেখানে দেখা গেছে, চীন থেকে অস্ট্রেলিয়া, পরে ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে ভাইরাসের বিস্তার ঘটেছে। করোনার ১,০০০-এর বেশি জিনোম নিয়ে পর্যালোচনা করেন বিজ্ঞানীরা। এতে করোনা ভাইরাসের ৩টি টাইপ পাওয়া যায়। গবেষকেরা বলছেন, বাদুড়ের মধ্যে পাওয়া করোনা ভাইরাসটি টাইপ এর কাছাকাছি। গুয়াংডং প্রদেশের ১১ জনের মধ্যে ৭ জনের শরীরে মিলেছে এটি। তবে এর সঙ্গে মিল পাওয়া যায়নি উহানে বেশিরভাগ সংক্রমণের ক্ষেত্রে। সেখানে পাওয়া গেছে করোনার টাইপ বি, আর ইউরোপ, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং হংকংয়ে মিলেছে টাইপ সি।
ফোরস্টারের দাবি, বাদুড়ের মধ্যে ভাইরাসের উদ্ভবের সময় এবং উহানে প্রথম পাওয়া ভাইরাসের মধ্যে কয়েকশো মিউটেশনের প্রমাণ পাওয়া গেছে। এ জাতীয় গবেষণা করোনার বিস্তার বুঝতে এবং ভবিষ্যতে এরকম ভাইরাসের বিস্তারের হাত থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে বলে মনে করেন ফোরস্টার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।